তো আজকে আমরা ভেক্টর যোগ করব। ভেক্টর যোগটা খুব ইন্টারেস্টিং, আর আমরা আগেই বলেছি যে ভেক্টরের যোগ নর্মাল যে অ্যালজেব্রিক যোগ সেটা হয় না, ভেক্টরের নিয়ম হচ্ছে অন্যরকম। তো সেটা আজকে আমরা দেখবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর একটা করে সৃজনশীল থাকে, সো খুবই গুরুত্বপূর্ণ পড়া আমরা আলোচনা করবো আজকে। আপনারা একটু নোট করে নেন সবকিছু। তো ভেক্টর যোগ করতে হলে আমাদের ভেক্টর দুটাকে কিন্তু সমজাতীয় হইতে হবে, রাইট? সমজাতীয় ভেক্টর কাকে বলে? নতুন একটা জিনিস চলে আসলো যে সমজাতীয় মানে যাদের জাত সেম। যদি আমি বলি বলের সাথে বল যোগ করা যাবে, দেখেন এটাও বল এটাও বল, দুইটার জাত কিন্তু সেম, তার মানে বলের সাথে বল যোগ করা কিন্তু যাবে। কিন্তু আমি যদি বলি বল একটা ভেক্টর রাশি, বেগ আরো একটা ভেক্টর রাশি, এই দুইটা রাশি কি যোগ করা যাবে? যাবে না, কারণ তাদের জাত ভিন্ন, আলাদা 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 জাতের। যোগ করার নিয়ম হচ্ছে যে জাত সেম হইতে হবে। বলের সাথে বলকে যোগ করা যাবে, বেগের সাথে বেগকে যোগ করা যাবে, ত্বরণের সাথে ত্বরণকে যোগ করা যাবে, কিন্তু ত্বরণের সাথে কখনো বেগকে, আলাদা জাতিকে যোগ করা যাবে না। এই যে এখানে বলের সাথে বেগকে যোগ করা যাবে না, ত্বরণের সাথে সরণকে যোগ করা যাবে না, সরণের সাথে সরণকে কিন্তু যোগ করা যাবে, ঠিক আছে? তো প্রথম কন্ডিশন হচ্ছে ভেক্টর দ্বয় পরস্পর সমজাতীয় হতে হবে, এন্ড দেন আমরা সামনে প্রসিড করব। কিন্তু অনেকে আবার প্রশ্ন করে বসে যায়, স্যার তাহলে এর আগে যে আমি পড়াগুলো করছি যে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এখানে আমি বেগের সাথে ত্বরণকে যোগ করে সরণ পাইছি, তো এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে এখানে কিন্তু আমি বেগের সাথে ত্বরণ যোগ করি নাই, এখানেও আমি সরণের সাথে সরণে যোগ করছি। আমি যদি একটু খেয়াল করি, আমি যদি দেখি যে কোন একটা কিছুর ত্বরণ জিরো, কোন একটা বস্তুর, সেই ক্ষেত্রে কিন্তু s ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? ইউটি। তার মানে এই যে ভিটি বা ইউটি, এটা কিন্তু সরণকে রিপ্রেজেন্ট করে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি বলি যে আমাদের আদিবেগটা জিরো, ত্বরণটা তখন জিরো না, যদি আদিবেগটা জিরো হয়, আদিবেগটা জিরো হলে তখন সরণের সংখ্যা কিন্তু আগে চলে এসেছে হাফ অফ এটি স্কয়ার। তাহলে এটা একটা সরণ, এটা একটা সরণের সমীকরণ, এটাও একটা সরণের সমীকরণ, তার মানে দুইটা সরণকে যোগ করে আমি আরেকটা সরণ পাইছি। এভাবেও চিন্তা না করে আরেকভাবে চিন্তা করা যায়, যেমন যে আমি যদি দেখি যে বেগের একক কি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড, আর সরণের একক হচ্ছে সময়ের একক হচ্ছে সেকেন্ড। সো আমি সেকেন্ড যদি লিখি, সেকেন্ড আর সেকেন্ড ইনভার্স কাটলে আমি কিন্তু মিটার পাচ্ছি। আর এখানে আমি ত্বরণের একক আমি জানি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর টাইমের একক সেকেন্ড, তার উপরে স্কয়ার আছে, তারপরে এখানেও সেকেন্ড স্কয়ার, এই পার সেকেন্ড স্কয়ার কাটা, তারপরে এখানেও কিন্তু এক্সিস্ট করতেছে মিটার। তারপরে দেখেন মিটারের সাথে মিটার যোগ করে আলটিমেটলি কিন্তু আমি সরণ মানে মিটারই পাচ্ছি। তো এটাই যে আমরা যোগ যদি করি অবশ্যই সমজাতীয় কিনা আগে আমাদের দেখে নিতে হবে, আদারওয়াইজ ভেক্টর যোগ করা যাবে না। এখন ভেক্টর যোগ আমরা কিভাবে করব? আমরা তিনটা সূত্রের মাধ্যমে ভেক্টর যোগ করতে পারি। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, দুই নম্বর হচ্ছে সামান্তরিক সূত্র, এবং তিন নম্বর হচ্ছে বহুভুজ সূত্র। এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ভেক্টর যোগের প্রথম যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র কি সেটা আমরা যদি দেখি, দুইটি সমজাতীয় ভেক্টরকে যদি একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই ক্রমে মানে এবং দিকে প্রকাশ করা যায়, তবে ওই ত্রিভুজের বিপরীত বাহু বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করে। এই যে একই ক্রম আর বিপরীত ক্রম, এই দুইটা কিন্তু আমাদের বুঝতে হবে। একই ক্রম বলতে কি বোঝায় আর বিপরীত ক্রম বলতে কি বোঝায়? একই ক্রম মানে যেমন ধরেন আমি এখান থেকে এখানে গেলাম, দেন এখান থেকে এখানে গেলাম, দেখেন তো একই ক্রম, রাইট? হ্যাঁ, আবার যদি এখান থেকে আবার এখানে আসতাম, সেটা কিন্তু একই ক্রম হইতো। একই ক্রম মানে যে এই যে শীর্ষবিন্দু থেকে পাদবিন্দু, আবার এর শীর্ষবিন্দু থেকে এর পাদবিন্দু, এগুলাকে বলা হচ্ছে একই ক্রম। আর বিপরীত ক্রম মানে কি? যে একজনের পাদবিন্দু থেকে আরেকজনের পাদবিন্দু, এরা কিন্তু দুজন বিপরীত ক্রমে আছে, ঠিক আছে? কিন্তু একজনের পাদবিন্দু থেকে আরেকজনের শীর্ষবিন্দু থাকলে এগুলাকে একই ক্রম বলে, ঠিক আছে? আর বিপরীত ক্রম আমরা একই ক্রম বুঝলাম। তো ত্রিভুজটা সূত্রটা কি ছিল? যে দুইটি সমজাতীয় ভেক্টরকে, দুইটি সমজাতীয় ভেক্টর দুইটা সরণ, যেমন এটা দুটি সমজাতীয় ভেক্টর, পি একটা সরণ, কিউ আর একটা সরণ, হ্যাঁ দুইটাই সরণ, জাত সেম, সরণ ধরে নিলাম আমরা।
দুটি সমজাতীয় ভেক্টর যদি একটা ত্রিভুজের দুইটি বাহু দ্বারা, এটা একটা ত্রিভুজ, এই দুইটি বাহু দ্বারা দুইটি সমজাতীয় ভেক্টরকে একই ক্রমে মানে এবং দিকে প্রকাশ করা গেলে, অর্থাৎ এখান থেকে এখানে গেলাম আমি একটা সরণ, মানে এদিকে ডাইরেকশন হচ্ছে এদিকে, এটা একটা বাহু, একটা ভেক্টর, আর এইটা একটা ভেক্টর, এটা একটা সরণ, আমি আবার এখান থেকে এখানে গেলাম, এটা একটা সরণ। তাহলে দুইটা ভেক্টরকে একটা ত্রিভুজের দুইটি বাহু দ্বারা প্রকাশ করা গেলে তবে ওই যে ত্রিভুজটা তার বিপরীত যে বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করবে। খুবই সিম্পল। আমি যদি এখান থেকে এখানে যাই এবং এখান থেকে এখানে যাই, তাহলে আলটিমেটলি আমার সরণ কোনটা হবে? সরণ আমি আলটিমেটলি এখান থেকে স্ট্রেট এখানে গেলাম না, ডিরেক্ট গেলাম না, ঘুরাই বাঁচাই না বলে আমরা কি বলবো? স্ট্রেট লাইন। সরণ মানে কি? স্ট্রেট আমি এখান থেকে এখানে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি। দেখেন তো বিপরীত ক্রমে, তাই না? এই দুইটা একই ক্রম আর এইটা কি বিপরীত ক্রম। তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা যদি আমি দুইটি সমজাতীয় ভেক্টরকে মানে এবং দিকে একই ক্রমে প্রকাশ করি, তবে ওই ত্রিভুজের বিপরীত যে বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করে। ব্যাপারটা একটু জটিল মনে হইতে পারে, আর আমরা যদি উদাহরণ দেখি আমাদের কাছে ইজি মনে হবে। তো দেখেন যে আমি হেঁটে 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 এখানে আসলাম, পি ভেক্টর, আবার এখান থেকে হাঁটা শুরু করলাম, মানে একই ক্রম, হেঁটে 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 এখানে আসলাম, আলটিমেটলি কোথা থেকে কোথায় গেছি? এই বিন্দু থেকে স্ট্রেট এই বিন্দুতে আসছি। এটাই হচ্ছে আমাদের কি বিপরীত ক্রমে যে লব্ধিটা প্রকাশ করতেছে আমাদের আর ভেক্টরটা। দ্যাট ইজ আমাদের যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ঠিক আছে, অ্যানসারটা কি? অ্যানসারটা হচ্ছে আমাদের আর। আলটিমেটলি আমি এখান থেকে এখানে আসছি। তো আমরা এরকম অনেকগুলো উদাহরণ দিতে পারি, দিলে আমাদের জন্য যত উদাহরণ দেখবো আমাদের জন্য কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যদি দেখি যে আমি মনে করেন এখান থেকে এখানে গেলাম, এটা একটা ভেক্টর দিলাম, এন্ড দেন আবার এখান থেকে এখানে গেলাম, এটা একটা ভেক্টর দিলাম, এবং এইটা একটা ভেক্টর দিলাম। আমি যদি বলি এটা এ ভেক্টর, হ্যাঁ, এটা সি ভেক্টর, এটা মনে করেন কিউ ভেক্টর দিলাম, র্যান্ডমলি আমি দিলাম। এখন বলেন তো এখানে লব্ধি কোনটা? আপনারা দেখে বুঝে গেছেন আমি হেঁটে 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 এখানে গেছি, দেন হেঁটে 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 এখানে আসছি। তাহলে আলটিমেটলি এইটা যোগ এইটা ইজ ইকুয়াল টু আমি স্ট্রেট এখান থেকে এখানে গেছি, তাই না? তাহলে আমার এই কিউটাই কিন্তু আমাদের লব্ধি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস সি ভেক্টর। খেয়াল করেন আমি যদি এখান থেকে এখানে হাঁটা শুরু করতাম, এখানে এসে আটকাই যেতাম, আমি এদিকে যাইতে পারতাম না, কারণ ডাইরেকশন এদিক দেওয়া, তো এখানে যাইতে পারবো না। আমি আলটিমেটলি এখান থেকে হেঁটে হেঁটে এখানে আসবো, এন্ড দেন আবার এখানে হেঁটে 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 এখানে আসছি। তারপর আমাদের লব্ধি কিন্তু এই মাথা থেকে এই মাথা, তাই না? আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে আমাদের পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এখান থেকে এখানে যাই, এন্ড দেন এইটা একটা ভেক্টর এদিকে গেলাম, আলটিমেটলি ধরেন আমি ডাইরেকশন দিয়ে দিলাম এদিকে, হ্যাঁ। তো আমাদের লব্ধি কোনটা এখানে? এটা যদি আমার এ ভেক্টর হয়, এটা মনে করেন বি ভেক্টর, আর এটা মনে করেন আমাদের সি ভেক্টর। তো আমরা দেখি আমি যদি হেঁটে 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 এখানে আসলাম, এন্ড দেন হেঁটে 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 এখানে আসলাম, এইটা যোগ এইটা ইজ ইকুয়াল টু এইটা না? তো এইটাই আমাদের কি লব্ধি প্রকাশ করবে। এখানে সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো আমাদের এখন যেভাবে দেখ আমরা বুঝে গেছি যে দুইটি সমজাতীয় ভেক্টরকে একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা যদি মান এবং দিকে প্রকাশ করা যায়, তো ওই ত্রিভুজের যে বিপরীত বাহুটা থাকে ওই বিপরীত বাহু বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করে। খুবই সিম্পল জিনিসটা ছিল। এখন এটা ধরেই যদি আমি সামনে আগাই, যে আমরা তিনটা সূত্র পড়ার কথা বলছিলাম, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র। তো আমরা এখন বহুভুজ সূত্রটা পড়ে ফেলি। তো বহুভুজ সূত্র কিন্তু সেম জিনিস, ত্রিভুজ সূত্র বুঝে গেলে বহুভুজ সূত্র বোঝার আর কিছু বাকি থাকে না। আমাকে বহুভুজ সূত্রে বলা হয়েছে যে অনেকগুলা সমজাতীয় ভেক্টর যদি এরকম থাকে সেক্ষেত্রে লব্ধিটা কেমন হবে আমরা কিন্তু অলরেডি বুঝে ফেলছি। ফর এক্সাম্পল আমি যদি বলি এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, এদের লব্ধি কোনটা? এটাই হচ্ছে বহুভুজ সূত্রের লব্ধি। আমি বুঝলাম আলটিমেটলি এখান থেকে এখানে গেছি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে গেছি, এখান থেকে এখানে গেছি, আলটিমেটলি আমি কোথা থেকে কোথায় গেছি? আমি এখান থেকে এখানে গেছি। এই যে বিপরীত ক্রমে, তাই না? এই যে বিপরীত ক্রমে এটা কিন্তু তাদের এই যে লব্ধি আর প্রকাশ করবে। এখানে আমি আর ইকুয়াল টু লিখতেই পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। খুবই সিম্পল। আমি যদি এটা ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করতে চাই অবশ্যই কিন্তু পারবো। দেখেন আমি যদি চিন্তা করলাম কিছুই নাই, শুধু এ আর বি আছে, তাহলে এ যোগ বি ইকুয়াল টু কি? আমি এটা লিখতে পারবো না, নতুন যে এ আর বি এর জন্য নতুন যে ভেক্টরটা হয়েছিল সেটা হচ্ছে এই যে ভেক্টরটা লব্ধি, এ আর বি এর লব্ধি হচ্ছে এটা, সেটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর।
আবার এই যে নতুন ভেক্টরটা পাইলাম a প্লাস b ভেক্টর, এর সাথে যদি c যোগ করি তাহলে অ্যান্সার কোনটা আসবে? এই যে এটা না, এটা এটা a প্লাস b প্লাস আবার কি c, দ্যাট ইজ a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর, এই নতুন ভেক্টরটা। আবার এই নতুন ভেক্টরের সাথে যদি আমি d ভেক্টর যোগ করি, এই যে r ভেক্টরটা কি পাবো? a প্লাস b প্লাস c ভেক্টর প্লাস d ভেক্টর, এটাই কিন্তু আমি পাইছি। তো এটাই হচ্ছে আমাদের বহুভুজ সূত্র। তা আমি আশা করি আপনারা এই ত্রিভুজ সূত্র এবং বহুভুজ সূত্রটা বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব হচ্ছে সবচেয়ে কঠিন, অর্থাৎ যেখান থেকে কোশ্চেন আসবে সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্র আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সামান্তরিক সূত্রটা বলে যে দুইটি সমজাতীয় ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে যদি প্রকাশ করা যায়, তবে ওই সামান্তরিকের কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধি প্রকাশ করে। তো সেম জিনিস সাহিত্যিকভাবে অনেক কিছুই লেখা আছে, আমি আশা করি আপনারা কিছুই বোঝার নাই। তো খুবই সিম্পল, এগুলো দেখে বোঝা যায় না, তো একটু ইমাজিন করতে হবে ব্যাপারটা আসলে কি। এখানে বলছে দুইটি সমজাতীয় ভেক্টর, মানে দুইটা ভেক্টর থাকবে, জাত সেম থাকবে, একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু। সন্নিহিত মানে কি? যে বাহু দুইটা একই সাথে উৎপন্ন হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি এখানে একটা বিন্দুর কথা চিন্তা করি। হ্যাঁ, এটা একটা বিন্দু বা একটা বস্তু আছে এখানে, এই বস্তুর উপর আমি এইবার একটা ধাক্কা দিলাম, এই ধাক্কাটা হচ্ছে পি ধাক্কা, বল পি ভেক্টর দ্বারা এই বলটা রিপ্রেজেন্ট করতেছি। আবার আরেকজন লোক এই বরাবর ধাক্কা দিল এট এ টাইম, হ্যাঁ, কিউ ধাক্কা দিল। ঠিক আছে, দুইটা বল এইভাবে একই সাথে একই বিন্দুতে কাজ করলো। তো ত্রিভুজ সামান্তরিক সূত্র অনুযায়ী বলা যায় যে দুইটি সমজাতীয় ভেক্টর, দুইটা বল একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা যদি মান এবং দিকে প্রকাশ করা যায়, এটা কিন্তু একটা সামান্তরিকের দুইটি মানে সন্নিহিত বাহু হয়েছে না, যে বাহু দুইটা একসাথে উৎপন্ন হয়েছে। বোঝা যাচ্ছে না সামান্তরিকের দুইটা বাহু? তবে ওই সামান্তরিকটা আগে পূর্ণ করব, মানে আগে মোটামুটি আট করে ফেলাবো। যদি একটা সামান্তরিকের দুইটি বাহু দ্বারা মান এবং দিকে দুইটি ভেক্টরকে প্রকাশ করা যায়, তবে ওই যে সামান্তরিকটা তার যে কর্ণ, ওই সামান্তরিকের কর্ণ, হ্যাঁ, ভেক্টর দ্বয়ের লব্ধি বা যোগফল প্রকাশ করে। অর্থাৎ এই যে আর, এটাই হচ্ছে আমাদের লব্ধি। সত্যি সত্যি আমি যদি এই কলমটাকে এখানে রেখে এই বরাবর আর এই বরাবর ধাক্কা দিতাম, এট এ টাইম ধাক্কাটা দিতাম, বস্তুটা কিন্তু এই কলমটা কিন্তু এইদিকে দৌড় দিত। হ্যাঁ, আমি আসলে বোর্ডে দেখাইতে পারতেছি না যে, বুঝছেন, আমি যদি এইখানে একটা বস্তু রেখে এই বরাবর এট এ টাইম একটা ধাক্কা দিই, বস্তুটা কিন্তু এই বরাবর দৌড় দিবে, অর্থাৎ তাদের লব্ধি বরাবর বা যোগফল বরাবর দৌড় দিবে। এই যে আর ভেক্টরটা, এই আর ভেক্টরটাই কিন্তু আমার পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তো অনেকে আবার বিদ্রোহ করে বসবে যে, হ্যাঁ, আপনি একটু আগে ত্রিভুজ সূত্র পড়াইলেন, তখন একরকম ছিল, এটা একরকম। দেখেন, এটা কিন্তু ত্রিভুজ সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। আমি আপনাদের আগের ক্লাসে পড়াইছিলাম যে ভেক্টরকে মান এবং দিক ঠিক রেখে স্থানান্তর করা যায়, তাই না? স্থানান্তর করা যায়। তো এই যে কিউ ভেক্টরটাকে দেখতেছেন, এটাকে মান এবং দিক আমি ঠিক রেখে এটাকে জাস্ট স্থানান্তর করে এখানে নিয়ে আসি। তার মানে এটা যদি কিউ ভেক্টর হয়, আমি এটাকেও কিউ ভেক্টর বলতে পারি। অর্থাৎ এই যে মান এবং দিক ঠিক রেখে এম কিউ ভেক্টরটাকে জাস্ট এখান থেকে নিয়ে আসছি। কারণ আবার ওই পুরাতন ব্যাপারটা দেখেন তো, যে এখান থেকে এখানে গেলাম, আলটিমেটলি এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আলটিমেটলি আমি এখান থেকে এখানে চলে আসছি। তোমার এগুলো আসলে একটা ত্রিভুজ সূত্রের আরেকটা রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, তো আমি এইভাবে লিখতে পারি পি প্লাস কিউ ইকুয়াল টু আর। ঠিক আছে, তো এটা কিন্তু লেখা যায়। তার মানে আমি ওই আবারও সামান্তরিক সূত্রটা আসি, কি বলছেন সেটা হচ্ছে দুইটি সমজাতীয় ভেক্টর একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু, যে বাহু দুইটি একসাথে উৎপন্ন হয়েছে, একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে যদি প্রকাশ করা যায় দুটি ভেক্টরকে, তবে ওই সামান্তরিকের যে কর্ণটাই তাদের লব্ধি বা যোগফল প্রকাশ করে। আমি একটা বস্তু এখানে ধাক্কা দিলে বস্তুটা এই দিকে দৌড় দিবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের সামান্তরিকের সূত্র। আর এই আর ভেক্টরটা কি হবে? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের যোগফল। ফর এক্সাম্পল, আমি যদি পি ভেক্টরের কথা বলি, 2i প্লাস 3j ধরেন প্লাস কে, এটা দিলাম। আর কিউ ভেক্টরটা আমি এভাবে লিখি, কিউ ভেক্টরটা, যে কিউ ভেক্টরটা সেটা আমি লিখি i মাইনাস 2j প্লাস 2k। এটা যদি লিখি তাহলে আমার p প্লাস কিউ এই দুটো ভেক্টর যোগ করলে কি আসবে? যোগ করলে খুবই সিম্পল, এটা 2 এর সাথে 2 যোগ 3 এর সাথে 3 যোগ
আর একের সাথে এই 2 যোগ, তাহলে 2i প্লাস i, তার মানে কি হবে এখানে 3i, তারপরে এটা যোগ করলে এই যে প্লাস 3j মাইনাস 2k 2j, তাহলে এখানে হবে প্লাস সিম্পলি j থাকবে, আর এখানে এই 2k প্লাস k ইজ ইকুয়াল টু 3k। তার মানে এইটাই হচ্ছে আমাদের লব্ধি, আমি এই দুটো কিন্তু যোগ করে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের সামান্তরিকের সূত্র। অর্থাৎ আরেকবার বলি যে দুইটি সমজাতীয় ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে প্রকাশ করা গেলে ওই সামান্তরিকের যে কর্ণ, ওই যে সামান্তরিকের কর্ণ তাদের লব্ধি বা যোগফল প্রকাশ করে। এখন প্রবলেম হচ্ছে এখানে যদি ভেক্টর আকারে দেওয়া থাকে এটা সিম্পলি বের করা যাবে, কিন্তু যদি মান দেওয়া থাকে, হ্যাঁ আমি এর আগে মান পড়েছি, একটা ভেক্টরের মানও আছে দিকও আছে, একসাথে এখানে মান দিক একসাথে আছে দুইটা ভেক্টরের, কিন্তু শুধুমাত্র মান দেওয়া থাকলে তখন আমি লব্ধিটা কিভাবে বের করব সেই ব্যাপারটা এখন আমরা আলোচনা করব। তো আমি এখন সামান্তরিক সূত্রের মান নির্ণয় করতেছি। হ্যাঁ, তো মান কিভাবে নির্ণয় করে দেখেন, আমি এখানে একটা সামান্তরিক আর্ট করছি, এটা পি ভেক্টর রিপ্রেজেন্ট করে, এটা কিউ ভেক্টর রিপ্রেজেন্ট করে, এবং এই কর্ণ এই দুইটা ভেক্টরের লব্ধি প্রকাশ করে। তো আমি এই সামান্তরিকটা যদি সুন্দরভাবে একটু আর্ট করে দেই যে এরকম, হ্যাঁ সামান্তরিক হয়ে গেছে। আমি লিখলাম যে ও এ বি সি একটি সামান্তরিক, যেখানে ও সি পি ভেক্টরকে রিপ্রেজেন্ট করে এবং ও এ কিউ ভেক্টরকে রিপ্রেজেন্ট করে এবং ও বি আর ভেক্টর মানে তাদের লব্ধি রিপ্রেজেন্ট করে। তো আমার টার্গেট হচ্ছে আর এর মান কত। দেখেন আর ভেক্টর বার করতেছি না, আমি ভেক্টর কিন্তু এর আগে বের করছিলাম। আর ভেক্টরটা কত ছিল, আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এখন আমি আর এর মান, জাস্ট মান, আই জে কে বাদে যে জিনিসটা আছে জাস্ট মান চাচ্ছি। আর মান জিনিসটা যদি এখন আপনি না বুঝেন, একটু পরে আপনি দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে কি চাচ্ছি। আমি জাস্ট মান বের করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমরা এর আগে দেখছি না যে ধরেন এটা একটা ভেক্টর, ধরেন আর ভেক্টর আমি দিলাম 3i প্লাস 2j হ্যাঁ মাইনাস কে। ধরেন এই দুটো যোগ করে আমি যে লব্ধি পাইছি, এই লব্ধিটা ধরেন ফর এক্সাম্পল এটা আমি লব্ধিটা পাইছি। এটা এখন লব্ধির মধ্যে এখন ভেক্টর আছে, অর্থাৎ মানও আছে, আবার ডাইরেকশন একসাথে দিয়ে দিছে। কিন্তু আমি এখন এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে এর মান কিভাবে বের করে। এই যে মান আমরা বের করছিলাম এইভাবে মডুলাস দিয়ে, দেন কিভাবে বের করছি, এই যে 3a স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে পুরো মানটা কত চলে আসে, 9 যোগ 4 যোগ 1 ইজ ইকুয়াল টু √14। জাস্ট আমি মান চাচ্ছি, আমি এই আই জে কে ওয়ালা জিনিস চাচ্ছি না, শুধুমাত্র আমি মান চাচ্ছি। তো মান আমরা এখন বের করব, কিভাবে বের করব দেখেন, একটু জটিল। আমি ধরে নিলাম এই দুইটি ভেক্টর পি এবং কিউ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, মধ্যবর্তী কোণ কিন্তু আলফা। এখানেও একটা কথা আছে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আপনি বের করতে চান, অবশ্যই এদের পাদবিন্দুর সাথে পাদবিন্দু লাগাইতে হবে। তো এই যে পাদবিন্দুর সাথে পাদবিন্দু লাগানোর ফলে যে কোণটা পাইছে মধ্যবর্তী, ওটাকে আমরা আলফা বলবো। অর শীর্ষবিন্দুর সাথে শীর্ষবিন্দু হতে হবে, এই কোণটাকেও কিন্তু আমি কি বলতে পারি, আলফা বলতে পারি। কিন্তু কোনো কারণে যদি ওরা এভাবে দিয়ে দেয় যে এটা হচ্ছে আমাদের সেই পি ভেক্টর বিখ্যাত, আর এটা সেই আমাদের কিউ ভেক্টর, এটা কি আলফা, এটা কিন্তু এদের মধ্যবর্তী কোণ আলফা হবে না। খুবই সাবধান, এটা আলফা হবে না, কারণ এখানে কিন্তু শীর্ষবিন্দুর সাথে পাদবিন্দু দেওয়া আছে। আমরা বলছি কন্ডিশন হচ্ছে পাদবিন্দুর সাথে পাদবিন্দু হচ্ছে আলফা, অথবা শীর্ষবিন্দুর সাথে শীর্ষবিন্দু হচ্ছে আলফা। কিন্তু পাদবিন্দুর সাথে শীর্ষবিন্দু আছে, আলফা কোনটা, আলফা আমি পাদবিন্দুর সাথে পাদবিন্দু লাগাই দিব। অর্থাৎ এই স্থানান্তর করে ভেক্টরকে, আমি বলছিলাম না ভেক্টরকে কি করা যায়, টেনে নিয়ে এসে এখানে নিয়ে আসা যায়। অর্থাৎ আমি ভেক্টরকে স্থানান্তর করলাম এইখান থেকে এখানে, হ্যাঁ এই যে ভেক্টরটাকে আমি স্থানান্তর করে এখান থেকে এখানে নিয়ে আসলাম, এটি আমাদের কিউ ভেক্টর, এই হচ্ছে আমাদের আলফা। খেয়াল করেন শীর্ষবিন্দুর সাথে শীর্ষবিন্দু কেন আলফা দেওয়া যায়, আমি যদি এটাকে টেনে এখানে নিয়ে আসতাম, অর্থাৎ স্থানান্তর করে এখানে নিয়ে আসতাম, আর এটাকে টেনে এখানে নিয়ে আসতাম, যে স্থানান্তর করে এদিকে নিয়ে আসতাম, এটা আলফা মানে কি, এটা পাদবিন্দুর সাথে পাদবিন্দু কিন্তু আলফা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুবই মানে ভালোভাবে দেখবো যে আমি পাদবিন্দুর সাথে পাদবিন্দু নিছি কিনা। তো আমি আবারও ফিরে আসি আমাদের ব্যাপারে, সেটা হচ্ছে আগের পড়ায়, যে আমি এখানে পি ভেক্টর আর কিউ ভেক্টর দিছি এবং এদের মধ্যবর্তী কোণ আমি ধরে নিলাম আলফা। এখন আমি একটা কাজ করি যে পিথাগোরাস ইউজ করতে চাই আমি, কিন্তু পিথাগোরাস ইউজ করতে কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ লাগে। এখানে কোনো সমকোণী ত্রিভুজ নাই,
আমার টার্গেট কি আর এর মান বের করা, জাস্ট এই মানটা বের করা। তো আমরা কাজ করলাম, সি কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং বিডি লম্ব টানি, অর্থাৎ আমি ডি পর্যন্ত বর্ধিত করে এবং বিডি আমি লম্ব টানছি। এখন আমি যদি ত্রিভুজ ও বি ডি এর দিকে তাকাই, ও বি ডি এর দিকে তাকাই, তাহলে কিন্তু দেখতে পারবো এই যে ত্রিভুজটা এটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ পিথাগোরাস অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার, ভূমি মানে ও ডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, তাই না? আমি পিথাগোরাস কিন্তু করে দিছি। আর ও বি এর মান কত? মান সিম্পলি আর না, আর এর মানের সমান না, সো আমি এখানে সিম্পলি লিখেই দিতে পারি আর স্কয়ার। ওডি মানে কি? ওডি মানে হচ্ছে ওসি প্লাস সিডি, তাই না? ওসি প্লাস সিডি। এখন ওসিটা আমি ডিরেক্ট কি পি লিখে দেব, এইটুকু আবার পি না, আমি ডিরেক্ট কি লিখে দিলাম, ওসি মানে পি প্লাস সিডি আমি জানি না, তো সিডি আমি এভাবে লিখে দিচ্ছি স্কয়ার প্লাস বিডিও আমি জানি না। এখন আমার মূল টার্গেট হচ্ছে এই সিডি আর বিডি বের করা, তাই না? তাহলে কিন্তু হয়ে যাবে। এখন সিডি আর বিডি বের করতে হইলে আমাদের আবার এই ছোট যে ত্রিভুজটা এটা নিয়ে আলোচনা করতে হবে। খেয়াল করেন, এটা যদি কিউ হয়, টেন এখানে নিয়ে আসলাম, এটাও কিন্তু আমাদের সেই কিউ ভেক্টর। আবার এটা যদি আলফা হয়, এটাও কিন্তু আমাদের কি আলফা, এটা আমরা সবাই বুঝতেই পারতেছি। তাহলে আমি যদি ত্রিভুজ বি সি ডি নিয়ে কাজ করি, বি সি ডি, আমি একবার কস আলফা নিব, একবার সাইন আলফা নিব। কোশ্চেন হচ্ছে ট্যান কেন নিব না? ট্যান এই জন্য নিব না, ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্বটাও আমার আননোন, ভূমিটাও আমার কি আননোন, কিন্তু আমার নোন কে, সেটা হচ্ছে কিউ মানে অতিভুজ। তো অতিভুজ যেহেতু নোন, তো অতিভুজ কার মধ্যে আছে? সাইনের মধ্যে অতিভুজ আছে, আর কসের মধ্যে অতিভুজ আছে। তো যদি আমি সাইন একবার নিব, কস একবার নিব, তাহলে কিন্তু আমি সিডি আর বিডি পেয়ে যাবো। তাহলে আমি কস আলফা যদি নেই, কস আলফা মানে ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি কত? ভূমি হচ্ছে সিডি ডিভাইড বাই অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমার এই বিসি। তো কস আলফা ইজ ইকুয়াল টু নাথিং বাট বিসি মানে কি কিউ, আর উপরে কি হবে সিডি, তাই না? তাহলে সিডি এই কিউ ডেভিস চলে আসলে কি হবে কিউ কস আলফা। তাহলে আমি সিডি কিন্তু পেয়ে গেছি মাশাআল্লাহ। এখন আমি কি বার করব? বিডি। খেয়াল করেন, আমি যদি সাইন আলফা ধরি, সাইন আলফা মানে কি? সাইন আলফা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে এখানে বিডি। তাহলে এই বিডি যদি আমি লম্ব ধরি, আর অতিভুজ কোনটা আমার? সিবি মানে বিসি, তার মানে বিসি, আর বিসি মানে আমি আগে থেকেই জানি কিউ, এর মানটা কিউ। তো আমি আবারও লিখতে পারি সাইন আলফা ইজ ইকুয়াল টু কিউ আর উপরেও বিডি, দ্যাট ইজ বিডি, কিউটা এখানে চলে আসলে কিউ সাইন আলফা হয়ে যাবে, দ্যাট ইজ কিউ সাইন আলফা। তো আমি এই যে কি পাইলাম, আমি অনেক কিছু পাইছি। আমি সিডির মান পাইছি কিউ কস আলফা, বিডির মান পাইছি কিউ সাইন আলফা, মানটা বসাই দিব। তাহলে এখানে আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? পি প্লাস সিডির মান কি পাইছি? কিউ কস আলফা হোল স্কয়ার প্লাস বিডির মান কি পাইছি? কিউ সাইন আলফা। তো এই হলো অবস্থা। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝছেন। তো আমি এই পুরো জিনিসটা মুছে দিব না, একটু থাক, আমি আসলে আচ্ছা মুছেই দেই। আমি এটা আমার এখন আর লাগবে না, আমরা জাস্ট একটু মনে রাখবো যে আমি সিডি কি বের করে রাখছিলাম। সিডি মানে হচ্ছে কিউ কস আলফা, আর বিডি কি বের করছি? বিডি হচ্ছে কিউ সাইন আলফা। এটা আমার পরে কাজে লাগবে। তো এই পুরো জিনিসটাই যে এখানে দেখেন পি প্লাস কিউ কস আলফা হোল স্কয়ার, পৃথিবীর সবচেয়ে কঠিন সূত্র এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার, আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে আর স্কয়ার, এখানে কি পি স্কয়ার, আমি সূত্রটা লিখে দিচ্ছি, পি স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার কস স্কয়ার আলফা। হ্যাঁ, আমি এইটা কিন্তু পি প্লাস কিউ কস আলফা হোল স্কয়ার সূত্র বলাইছি, এই যেটা প্লাস আবার এখানে কি আছে? কিউ সাইন আলফা, কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, সরি কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা আছে। তো আমি একটু দেখেন যে আর স্কয়ারটাকে রাখলাম এখানে, পি স্কয়ার প্লাস 2 পি কিউ
cos আলফা প্লাস এখানে কিন্তু কিউ স্কয়ার কমন যায়, কিউ স্কয়ার যদি আমি কমন নিয়ে নেই কি থাকে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। তার মানে cos স্কয়ার sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে কি 1 না, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 না, এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো আমি তাহলে r স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি p স্কয়ার প্লাস 2pq cos alpha plus q square, that is r equal to root over p square plus q square plus 2pq cos alpha। এটাই হচ্ছে আমাদের এই r এর মান। এটা থেকে একদমই ভয় পাওয়ার কিছু নাই, এটা একটা সময় মুখস্থ হয়ে যাবে আমাদের, একদমই কিছুই নাই ভয় পাওয়ার। সো আমরা প্রমাণটা দেখলাম, আপনার ভিডিওটা বারবার দেখে রিকল করবেন এই ব্যাপারগুলো। সে আর এর মান কি আসলো রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। হ্যাঁ, একদমই চিন্তা করার কিছু না, এই ব্যাপারগুলো আমাদের একদম ইজি লাগবে, একটু পরে একটু ওয়েট করেন দেখবেন। এই হলো আমার আর এর মান, মানে আরটা হচ্ছে এইটা, আর এর মান কত রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আলফা কি এদের মধ্যবর্তী কোণ। কিন্তু ভাইয়া আর যেহেতু এটা ভেক্টর রাশি ছিল, আপনি শুধু মান বের করে দিয়েছেন, এর দিকটা কোথায়, ডাইরেকশন মানে দিক কোন দিকে, এর দিক বলতে চাইলে খেয়াল করেন আমাদের কিন্তু এত কিছু ছিল না, আমাদের শুধু কি ছিল পি ভেক্টর ছিল, কিউ ভেক্টর ছিল এবং এই আর ভেক্টরটা তাদের লব্ধি ছিল। আমি আর ভেক্টরের মান পাইছি, কারণ আমি চাচ্ছি আর ভেক্টরের দিক কোন দিকে। খেয়াল করেন আপনি দুইটা জিনিসকে চেনেন শুধু এখানে, পি ভেক্টরকে চেনেন এবং কিউ ভেক্টরকে চেনেন। আপনি জানেন পি ভেক্টর এদিকে কাজ করে এবং কিউ ভেক্টর এদিকে কাজ করে। আমি যদি বলি আচ্ছা পি ভেক্টরের সাথে 20 ডিগ্রি কোণে লব্ধিটা পাবা, তুমি যাও পি ভেক্টরের সাথে 20 ডিগ্রিতে যাও। আর আপনি তো পি ভেক্টরকে চেনেন, আপনি পি ভেক্টর বরাবর আছেন, পি ভেক্টর থেকে কত ডিগ্রিতে আমি বলছি 20 ডিগ্রিতে যাও। আপনি দেখেন 20 ডিগ্রিতে গেলে এই যে 20 ডিগ্রি ঘুরলেই আপনি কিন্তু লব্ধিটা পেয়ে যাবেন। তা আমি যদি একটা থিটা বলে দেই যে পি এর সাথে কত কোণে আছে, তাহলে কিন্তু আমি ডাইরেকশনটা পেয়ে যাব। অন দ্য আদার হ্যান্ড আমি যদি বলি কিউ এর সাথে 30 ডিগ্রিতে যাও, আচ্ছা এটা কিউ, আমি 30 ডিগ্রিতে গেলে আচ্ছা আমি লব্ধিটা পেয়ে গেছি। তবে এখান থেকে যদি বলি তাও হবে, এখান থেকে বললেও কিন্তু হয়ে যাবে। আমি বুঝাইতে চাচ্ছি যে এটা যদি পি ভেক্টর হয়, যে টুক পি ভেক্টরের সাথে আমি ধরে নিলাম থিটা কোণে আমার আর ভেক্টরটা এদিকে চলে গেল। আমি যদি থিটাটা বলে দিতে পারি যে থিটাটা কত, তাহলে কিন্তু আমি লব্ধির দিক বলে দিচ্ছি, কারণ আমি পি ভেক্টরকে চিনি। পি ভেক্টরের সাথে যদি থিটা বলে দেই, তাহলে আমি থিটা কোণে যদি আর যায়, তাহলে আমি চিনে যাবো যে আর আসলে কোন দিকে গেছে। তাহলে আমার মূল টার্গেট হচ্ছে কোনোভাবে এই থিটাটা বের করে ফেলা। এখন এই থিটা বের করতে হইলে আবারও খুবই ইজিলি আমি বের করতে পারি। খেয়াল করেন থিটা বের করতে হলে যে থিটা যদি আমি চাই, তাহলে এই যে ত্রিভুজটা নিয়ে কাজ করবো, অর্থাৎ ত্রিভুজ ও বি ডি এর জন্য আমি যদি ট্যান থিটা লিখি, ট্যান থিটা এই জন্যই লিখলাম আমি চাচ্ছি না যে আমার লব্ধি আর আসুক এর মধ্যে, ঠিক আছে, আমার ওয়েল নন যেগুলো পি আর কিউ দ্বারা জেনে বের হয়ে যাক। আমি যদি ট্যান না দিয়ে সাইন দিতাম, অধিভুজে এটা চলে আসতো, আবার কস দিলে অধিভুজ এটা চলে আসতো। আমি যদি ট্যান দেই তাহলে আমার কি লম্ব আর ভূমি আসবে, তখন আর এটা আসবে না, ঠিক আছে, ওই জন্য আমি ট্যান দিলাম। ট্যান থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। লম্ব কত বিডি, লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে ওডি। ওডি না দিয়ে আমি লিখতে পারি ওসি প্লাস সিডি, আর ওসি মানে কি পি আর সিডি, তাহলে আমি লিখতে পারি পি প্লাস সিডি, আমি ডিরেক্ট লিখে দিলাম। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু দেখেন পি প্লাস সিডি মানে কি, সিডি মানে আমি কিউ কজ আলফা আগে থেকে বের করে রাখছিলাম, কিউ কজ আলফা, আর বিডি মানে কি, বিডি মানে কিউ কজ আলফা, কিউ কজ আলফা, সরি দুঃখিত, কিউ সাইন আলফা, বিডি মানে হচ্ছে কিউ সাইন আলফা। তাহলে এই হচ্ছে আমার থিটা। আমি যদি একটু দেখি যে আমি এটা মুছে দিলাম, যে আমি যদি থিটার মানটা সুন্দরভাবে লিখতে চাই, তাহলে এই ট্যানটা এই পাশে পাঠিয়ে দিলে কি হবে, ট্যানটা এই পাশে পাঠিয়ে দিলে আমি থিটাটা পেয়ে যাবো। থিটা ইকুয়াল টু কত, ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। এখন খুবই মানে বিরক্ত হয়ে গেলেন আপনারা যে আপনি এগুলো কি নিয়ে আসলেন। আসলে প্রথম দেখলে একটু পেইন লাগে, বাট পরে দেখতে দেখতে এই ব্যাপারগুলো অনেক ইজি হয়ে যায়। তো আসলে আমরা কিভাবে ইজিলি মনে রাখবো ব্যাপারটা আমি শিখাই দিই, চলেন। তো আমি যা পড়াইছি মনে করেন আপনি সব ভুলে গেছেন, হ্যাঁ, শর্টকাটে আপনি এটা কিভাবে মনে রাখবেন। আমি এই বিশ্রী জিনিসগুলা সব মুছে দিলাম, সব কিছু মুছে দিলাম। আমি আশা করি আপনারা সব তুলে নিয়েছেন নোট খাতায়।
তো আমি ভাইয়া বলতেছিলাম এতক্ষণ, চিল্লাচ্ছিলাম যে এটা হচ্ছে পি ভেক্টর ছিল, এটা আমাদের সেই কিউ ভেক্টর ছিল, এবং এদের যে লব্ধি সেটা ছিল আমাদের আর ভেক্টর, এটা কর্ণ বরাবর যাবে, কি ভেক্টর, আর ভেক্টর। আমি বলেই দিছি এই আর ভেক্টর কিন্তু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের যোগ। সমস্যাটা তখন হয়েছে যখন বলছি জাস্ট আমার মান দেওয়া আছে, পি ভেক্টর ভেক্টর টেক্টর দেওয়া নাই, আই জে কে দেওয়া নাই, জাস্ট মান আকার আছে। মান আকার মানে ধরেন এখানে দিয়েছে 5 নিউটন, এখানে দিয়েছে 2 নিউটন, তখন আমি কিভাবে যোগ করব? হ্যাঁ, জাস্ট মান, আই জে কে নাই এখানে। তো যখন জাস্ট মান দিয়ে দিবে তখন আমার বিপত্তি বাজবে, তখন আমাকে বলতে হবে আলফা, এদের মধ্যবর্তী কোণটা আমার দিয়ে দাও, দিয়ে দিলাম। তো এখন এই লব্ধির মান কত হবে, এই পি এর আর এর মান কত হবে? আর এর মান আমি কি লিখছি, ডিরেক্ট মুখস্থ করেন, সেটা হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস আলফা। ঠিক আছে, তখন এর যোগফলটা হবে এরকম, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস আলফা। ফর এক্সাম্পল এখানে 5 ছিল, এখানে 2 ছিল, কি 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 5 2 কস, মধ্যবর্তী কোণ যেহেতু 60 ডিগ্রি দিয়ে 60 যা দিবে তা। তো এইভাবে আমরা লব্ধি যোগ করব। আর যদি আমি বলছি দিক কোন দিকে, দিক মানে আমি বলছিলাম না এই পি এর সাথে একটা থিটা করে কোণ বলে দিলেই আমি দিক পেয়ে যাব, তাই না? তাহলে থিটা ইকুয়াল কি হবে, ট্যান, হ্যাঁ, ইনভার্স। নিয়ম কি, থিটাটা কার সাথে করছে, থিটাটা পি এর সাথে করছে, যার সাথে করে তাকে ফালাই রাখবেন, ফালাই রাখবেন না, এমনি ফালাই রাখছি, প্লাস অপোজিটে কি আছে, অপোজিটে আছে হচ্ছে কিউ। তাহলে আমি এখানে কি লিখবো, কিউ cos আলফা, আর উপরে দিব কিউ sin আলফা। এই sin বাই cos কিভাবে মনে রাখবো, tan মানে sin বাই cos এভাবে মনে রাখবো। ঠিক আছে, তাহলে কি বলছি, থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স, থিটা কার সাথে করছে, পি, পি কে ফালাই রাখবো, অপোজিটে কি আছে কিউ, প্লাস কিউ cos আলফা, উপরে কিউ sin আলফা। এখন অনেকে আবার বিদ্রোহ করে বসে বলবে যে না, আপনি কেন এই যে এই থিটাটা বের করলেন, আপনি চাইলে তো এইটাও বের করতে পারতেন, এই যে থিটা প্রাইম বললাম আমি, কিউ এর সাথে আর কত কোণে গেছে, অবশ্যই বের করতে পারতাম, আপনারাও পারবেন। থিটা প্রাইমটা তাহলে কি হবে, থিটা প্রাইম সেম tan ইনভার্স, থিটা প্রাইম কার সাথে করছে, কিউ এর সাথে, তো কিউ প্লাস অপোজিটে কি আছে, অপোজিটে আছে আর, অপোজিট সরি পি, অপোজিটে পি আছে, পি cos আলফা, উপরে কি হবে পি sin আলফা। কোয়াড সিম্পল, আমরা খুব ইজিলি এই ভেক্টরের মান বের করে দিছি এবং ভেক্টরের দিকটাও বের করছি, মানে লব্ধিটার। তো আমরা একটা উদাহরণ দেখতে পারি যে আমরা উদাহরণ কিভাবে করবো এটা। তো কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমাদের এখানে একটা ধরেন চিংড়ি মাছ আছে, যে এরকম একটা চিংড়ি মাছ, তো বেশি বড় হয়ে গেল আর বোর্ডে আসলে জায়গা একদমই নেই। তো যাই হোক, এটা একটা আমাদের বিখ্যাত চিংড়ি মাছ এরকম। তো এই চিংড়ি মাছটা যদি দেখি, আচ্ছা চিংড়ি মাছের আমি বললাম কি এই বরাবর টোকা দিলাম, চিংড়ি মাছটাকে আমি এই বরাবর টোকা দিলাম, কত নিউটন বলে, 10 নিউটন বলে, আমি এইভাবে টোকা দিছি, যা দিক যা। আবার চিংড়ি মাছ যেহেতু জীবিত, চিংড়ি মাছ যেহেতু পা আছে, চিংড়ি মাছ উপর দিকে একটা লাফ দিল, চিংড়ি মাছ উপর দিকে আমি ধরলাম 5 নিউটন বলে একটা লাফ দিল, হ্যাঁ, তা আমি টোকা দিছি এদিকে 10 নিউটন বলে, চিংড়ি মাছ আবার উপর দিকে লাফ দিছে 5 নিউটন বলে। আচ্ছা, এদের মধ্যবর্তী কোণ কত জানেন, মধ্যবর্তী কোণ আমি বুঝতেই পারতেছি, এটা কিন্তু আলফা, তাই না? এদের মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু কিন্তু কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আমি বুঝতেই পারতেছি, আমি চোখটা মুছে দিলাম, এদের মধ্যবর্তী কোণ আলফা যেগুলো কি হবে 90 ডিগ্রি। তাহলে আমি টোকা দিছি 10 নিউটন বলে এদিকে, আর ওদিকে হচ্ছে 5 নিউটন বলে চিংড়ি মাছটা লাফ দিল, তাহলে চিংড়ি মাছটা আসলে কোন দিকে যাবে? আমি এই সামান্তরিক সূত্র পড়ে আসছি যে চিংড়ি মাছটা আমি একটা সামান্তরিক যদি আটকানোর চেষ্টা করি, যদি এটা সামান্তরিক হয়ে যাবে না, আয়তক্ষেত্র হয়ে গেছে, যাক, সামান্তরিকের কর্ণ অর্থাৎ এই কর্ণ বরাবর কি চিংড়ি মাছটা দৌড় দিবে। আমি এভাবে ধাক্কা দিলে এটা এইভাবে যাবে, অর্থাৎ চিংড়ি মাছ লাফ দিল উপরে, আমি ধাক্কা দিলাম এদিকে, অবভিয়াসলি চিংড়ি মাছটা উপরেও যাবে না, এখানেও যাবে না, যাবে কোন দিকে, এদিকে। এটাই হচ্ছে আমাদের লব্ধি আর। এই লব্ধির মান কত, চিংড়ি মাছের গায়ে লব্ধি বল কত হবে, রুট ওভার কি হবে, সূত্র কি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ cos আলফা। তাহলে পি স্কয়ার প্লাস কিউর জায়গায় 5 স্কয়ার প্লাস 2পি
কিউ কস, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে পুরা এই cos 90 মানে আবার জিরো না, তাহলে পুরো জিনিসটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি এই যে আমার কাছে ক্যালকুলেটর আপাতত নাই, তাহলে ক্যালকুলেশনটা করে দেখবেন যে রুট ওভার উপরে হচ্ছে 25 আর 125, তাহলে 125 এই হচ্ছে আমাদের লব্ধির মান। আর চিহ্নটা কোন দিকে গেছে, আমি ধরলাম 10 এর সাথে, থিটা কোণে গেছে। তার নিয়ম কি ছিল, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, থিটা কার সাথে করছে, থিটা 10 এর সাথে করছে, তাহলে 10টা আমি নিচে ফেলে রাখবো, প্লাস অপোজিটে কি আছে 5 cos 90 ডিগ্রি, আর উপরে কি হবে 5 sin 90 ডিগ্রি। তাহলে tan ইনভার্স 90 ডিগ্রি মান 0 আর এটা মানে 1, cos 90 মানে 0, sin 90 মানে 1, আমরা সবাই জানি ইট ইজ 5/10। তো tan ইনভার্স 2 আসবে 1/2, এটা মানে হবে 26.53, এরকম কিছু একটা মান আসবে। আর এই মানটা একটু দেখেন। তো এই হচ্ছে আমাদের লব্ধির মান এবং লব্ধির দিক, খুবই সিম্পলি আমরা বের করে ফেললাম, তাই না? তো আসেন আরো কিছু মজার জিনিস দেখি এই ব্যাপারটা দিয়ে। আমি আমার চিংড়ি মাছটা মুছে দিলাম, খুবই বাজে ভাবে আমি চিংড়ি মাছ চাষ করছি আমি জানি। তো হায় রে কালি, এই কালি কলঙ্কের চেয়েও কালো, হ্যাঁ, মুছলে ওঠে না। আচ্ছা যাই হোক, আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা লব্ধি দেখলাম যে এটা পি ভেক্টর ছিল, হ্যাঁ, এটা কিউ ভেক্টর ছিল, এবং আমাদের সেই বিখ্যাত লব্ধি আর কোনো কারণে, এবং এদের মধ্যবর্তী কোণ ছিল আলফা। আমি বললাম যে একটা ভেক্টরের দিকে কাজ করতেছে পি ভেক্টর, আরেকটা ভেক্টর কাজ করতেছে কিউ ভেক্টর। এখন দেখেন পি আর কিউ একই দিকে কাজ করতেছে না, একই দিকে কাজ করতেছে, রাইট? তো এই ক্ষেত্রে আলফা কত, আমি যদি একটার গায়ের উপরে একটা রাখি দেখবো যে এদের মধ্যে কোনো আলফা নেই, মানে একসাথে আছে। একসাথে আছে মানে কি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0, তাই না? একসাথে থাকা মানে মধ্যবর্তী কোণ 0। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আলফার মান 0 হয়ে যাবে। আমি যদি যোগ করতে চাই, যোগের সূত্র কি, আর ইকুয়াল টু রুট ওভার কি হবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি। আর cos 0 ডিগ্রি মান কত, 1 না, আলফার জায়গায় 0 ডিগ্রি আর 1, তার মানে এটা কি আসতেছে, রুট ওভার a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার p প্লাস q হোল স্কয়ার। এই মানে cos থিটা যেটা ছিল cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে সবচেয়ে ম্যাক্সিমাম মানে 1, সবচেয়ে বড় মানটা এখানে বসছে, তাহলে লব্ধির সবচেয়ে বড় মানটা আমি এটাই পাবো, অর্থাৎ p প্লাস q। দেখছেন, এইটাই হচ্ছে লব্ধির ম্যাক্সিমাম মান। ম্যাক্সিমাম মান কখন পাবো আমি, যখন দুইটা ভেক্টর একই সাথে কি করে, কাজ করে। কোন দিকে কাজ করে, একই দিকে কাজ করে। ওই জন্য কিন্তু আমরা ছোটবেলায় দেখতাম যে একটা বস্তুর উপর আমি এদিকে 10 নিউটন বল প্রয়োগ করছি, আরেকজন 5 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে মোট কত নিউটন বল প্রয়োগ হয়েছে এই বস্তুর উপরে, ডিরেক্ট বলে দিলাম যে 15 নিউটন। হ্যাঁ, কত বড় সাহস, আমি বলে দিলাম ডিরেক্ট 15 নিউটন। অ্যালজেব্রিক না, আমি একটু আগে কয়েক ক্লাস আগেও বলছি যে অ্যালজেব্রিক ভাবে ভেক্টরকে যোগ করা যায় না, ভেক্টর যোগ হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। কিন্তু আমি ডাইরেক্ট বলে দিছি কিভাবে, কারণ দেখেন তো আমি কিন্তু ওই সূত্রই ইউজ করছি, 0 ডিগ্রি cos 0 ডিগ্রি মানে 1 দেখেই কাকতালীয় ভাবে পি প্লাস কিউ হয়ে গেছে, এখানে যোগ হয়েছে, বাট এটা কাকতালীয় ভাবে, রাইট? এটা হচ্ছে লব্ধির ম্যাক্সিমাম মান। ম্যাক্সিমাম মান কখন পাবো, যখন ভেক্টরটা পরস্পর কি থাকবে, 0 ডিগ্রিতে থাকবে। আর ব্যাপারটা যদি আমি উল্টাভাবে বলি, সেটা হচ্ছে যে এই যে উল্টা পি ভেক্টরের দিকে কিউ ভেক্টরের দিকে, দুইটা যদি উল্টা দিকে থাকে, যে দুটো উল্টা দিকে থাকে, এদের মধ্যবর্তী কোণ কত, এই যে আমি এইভাবে নিয়ে এইভাবে আসলাম, তাই না, যে 180 ডিগ্রি বিপরীত দিকে। তো এই যে বিপরীত 180 ডিগ্রিতে আছে, 180 ডিগ্রি, তখন লব্ধি কি হবে, ওই যে আবার সেম সূত্র, আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, তাই না? তাহলে cos আলফা যদি হয়, তাহলে আলফার জায়গায় আমি 100, এটা বুঝিয়ে দিলাম, 180 ডিগ্রি বসাবো। cos 180 ডিগ্রি সবচেয়ে ছোট মান -1 cos এর, তো মানটা যদি -1 হয়, পুরো জিনিসটা মুছে আমি যদি এখানে মাইনাস লিখে দিই, তাহলে কিন্তু আলটিমেটলি পুরো জিনিসটা দাঁড়ায় p মাইনাস কিউ হোল স্কয়ার। তার মানে তখন p মাইনাস কিউ চলে আসে, এটা r এর সবচেয়ে ছোট মান। অর্থাৎ আমরা এটাও তো দেখছিলাম ছোটবেলায়, এগুলোও করছি যে একটা বস্তুকে আমি এদিকে 10 নিউটন বলে টানতেছি আর এদিকে আমি 5 নিউটন বলে টানতেছি, আলটিমেটলি কোন দিকে যাবে, এদিকে যাবে অবভিয়াসলি। কত বলে যাবে এদিকে, মানে এই 5 নিউটন কি করবে,
কাজ করবে, কারণ এই 5 ডিলেট হয়ে গেছে। তাই এখানে আমি ডাইরেক্ট অ্যালজেব্রিক নিয়মে বিয়োগ করছি আমার মনে হচ্ছে, তাই না? কত বড় সাহস, আমি ডাইরেক্ট অ্যালজেব্রিক নিয়মে বিয়োগ করে দিলাম, কিন্তু ভেক্টরে কিন্তু করা যায় না এইভাবে অ্যালজেব্রিক নিয়ম। কিন্তু কাকতালীয় ভাবে মিলছে এই কারণে যে পি মাইনাস কিউ করা যায়, কখন করা যায়, এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়। এই জন্যই আপনি একটু খেয়াল করেন যে এই ব্যাপারগুলো আমরা না জেনে করে আসছি। যে আমরা যে একটু আগে লিখছিলাম যে ভাইয়া যে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, রাইট? এখানে আমি বলছিলাম এটা সরল এবং দুইটা সরল যোগ হয়ে আরেকটা সরল হয়েছে, কিন্তু ভাই এখানে তো আমি অ্যালজেব্রিক নিয়মে করলাম না, যে এটা যোগের ডাইরেক্ট অ্যালজেব্রিক নিয়মে তো সলভ করলাম। আপনি বলছিলেন যে অ্যালজেব্রিক নিয়মে করা যাবে না, ভেক্টরের নতুন নিয়ম আছে কি নাকি। এখানে কিন্তু আমি অ্যালজেব্রিক নিয়মে করি নাই, কাকতালীয় ভাবে অ্যালজেব্রিক হয়ে গেছে। কিভাবে? আমরা একটা জিনিস কিন্তু সবসময় খেয়াল রাখছি, খেয়াল করেন যে সবকিছুর দিক কিন্তু সেম, একই দিকে, বেগ যেদিকে, ত্বরণও সেদিকে, সরণও সেদিকে, সবই একই দিকে, একই দিক যেহেতু সেহেতু কি করে গেছে, ডাইরেক্ট যোগ করা যায়। একই দিক হলে একটু আগে দেখলাম ডাইরেক্ট যোগ করা যায়, লব্ধির মান তখন কি হয়, ম্যাক্সিমাম হয়। এই জন্য একটু কি জিনিস খেয়াল করছেন, খেয়াল আছে কিনা দেখেন তো। ধরেন একটা বস্তুকে আপনি উপর দিকে নিক্ষেপ করলেন, তাহলে তার আদিবেগ কোন দিকে, উপর দিকে, শেষ বেগ কোন দিকে, উপর দিকে, সরণ কোন দিকে, উপর দিকে। এখন বেচারা ত্বরণ কোন দিকে ছিল, নিচের দিকে ছিল না? ত্বরণ নিচের দিকে থাকলে এই সূত্র অ্যাপ্লিকেবল না। সূত্র কখন অ্যাপ্লিকেবল, যোগ কখন করা যায়, যখন সবগুলোর ডাইরেকশন কি থাকবে, একই থাকবে, তখন অ্যালজেব্রিক ভাবে কি করা যাবে, যোগ করা যাবে। এটা বিপরীত দিকে ছিল, তা আমরা কি করছি মনে আছে, জোর করে এই বেচারা এই জি এর মানকে জোর করে মাইনাস দিয়ে সোজা করে দিছি না। এখন খেয়াল করুন তো, তখন সবগুলোর দিক একদিকে, তখন যে আমি এখানে বসেছি, তখন এই সূত্র কাজ করছে। এটা কিন্তু আপনার অবশ্যই ভেক্টর নিয়ম মানে অ্যালজেব্রিক না, এটাকে একই দিক করে দেন এটা করা হয়েছে। তার মানে আমরা এই সূত্রগুলো যখন অ্যাপ্লাই করবো আমাদের অবশ্যই মনে রাখতে হবে ইউর দিক, এর দিক, সরণ দিক, সবগুলোর দিক জানি কি হয়, একই দিক হয়, তখন যে আমি অ্যালজেব্রিক ভাবে এগুলা করতে পারবো। আসলে কিন্তু এগুলো অ্যালজেব্রিক নিয়ম হচ্ছে না, এগুলো আলটিমেটলি আমাদের ওই যে ভেক্টর নিয়মই হচ্ছে। তো এই ছিল সামান্তরিক সূত্রের ছোট একটা মানে ব্যাপার। আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা বারবার দেখবেন, নোট বানাবেন, হ্যাঁ, বই পড়বেন ঠিক মতো, তারপর প্রবলেমগুলো আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের প্রবলেম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।